রক্তদান করা একটি অত্যন্ত মহৎ এবং মানবিক একটি কাজ। আমাদের দেশে প্রতি বছর প্রায় 9 থেকে 10 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তো এই রক্তটা আসে কোত্থেকে? এটা হচ্ছে ব্লাড ডোনেশনের মাধ্যমে, অর্থাৎ রক্তদাতা যারা আছেন তারা হচ্ছে রক্তদানের মাধ্যমে আমরা এই রক্তটা পাচ্ছি। এখন এই রক্ত দেওয়া এবং রক্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এর মধ্যে অনেকগুলোই আমরা কম বেশি জানি, তবে আমাদের আজকের ভিডিওতে যদি শেষ পর্যন্ত দেখলে আমাদের একটা কমপ্লিট একটা ধারণা থাকবে যে কি কি কন্ডিশনে আমরা আসলে রক্ত দিতে পারবো না বা রক্ত দেওয়া ঠিক হবে না, এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে রক্ত দেওয়া যাবে। তো চলুন শুরু করি। তো প্রথমে যদি আমরা আসি যে কারা কারা রক্ত দিতে পারবেন, এই ক্ষেত্রে বলা হয় যে 18 থেকে 60 বছর বয়সী যে কোনো সুস্থ মানুষই রক্তদান করতে পারবেন। এবং এই ক্ষেত্রে শারীরিক একটা ওজনের ব্যাপার বলা হয়ে থাকে। ন্যূনতম 50 কেজি ওজন হলে সেটা রক্তদানের জন্য ভালো রকম উপযোগী। তবে এর কম বেশি যদি থাকে এবং জরুরি কোনো পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শক্রমে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কতদিন পর পর রক্ত দেওয়া যায়? বই পুস্তকের নিয়ম অনুযায়ী চিন্তা করলে 8 সপ্তাহ পর পরই কিন্তু রক্ত দিতে পারার কথা। তবে রক্তদাতা যারা আছেন তাদের সেফটির কথা চিন্তা করে এবং আমাদের দেশের প্রচলিত গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে 3 মাস পর পর রক্ত দিতে বলা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে 4 মাস পর পর রক্ত দিতে বলা হচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যিনি রক্ত দিবেন তার নিজের যাতে আবার রক্ত শূন্যতা না থাকে সেই বিষয়টি এনশিওর করা। এই শর্ত অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা 13 গ্রাম পার ডেসিলিটারের বেশি থাকা উচিত, এবং একজন নারীর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে তার হিমোগ্লোবিনের মাত্রা কমপক্ষে 12.5 গ্রাম পার ডেসিলিটার থাকলে সেটা রক্ত দেওয়ার পক্ষে উপযোগী বলে ধরে নেওয়া হয়। তো আমরা এখন আসি যে কারা কারা রক্ত দিতে পারবে না। তো এই ব্যাপারে যদি আমরা বলি, প্রথমে আসে যে যারা ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি যদি থাকেন, তবে তারা হচ্ছে রক্ত দিতে মানা করা হয় বা নিষেধ করা হয়। তবে ক্যান্সারের চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ ব্যক্তিরা কতদিন পর রক্ত দিতে পারবেন, সেই ক্ষেত্রে যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উনি আছেন তার পরামর্শক্রমে সেই সিদ্ধান্তটি নিতে হবে। দ্বিতীয়ত আসছে যারা দীর্ঘমেয়াদী হার্টের অসুখে ভুগছেন বা হার্টের কোনো অসুখ যেগুলো আছে, যেমন হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউরে ছিলেন, বা হার্টের রিং পরানো আছে বা পেসমেকার লাগানো আছে, বা বুকে ব্যথা অনুভব করেন, তাদের ক্ষেত্রে রক্ত দিতে নিরুৎসাহিত করা হচ্ছে বা রক্ত দিতে মানা করা হয়। তবে বিশেষ কোনো ক্ষেত্রে যদি ওই রকম তৈরি হয়, তবে তিনি তার যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন আছেন তার মেডিকেল ক্লিয়ারেন্স নেওয়া সাপেক্ষে জরুরি অবস্থার ক্ষেত্রে তিনি রক্ত দেওয়ার কথা বিবেচনায় রাখতে পারেন। এরপর যদি আমরা আসি যে দীর্ঘমেয়াদী ফুসফুসের কিছু অসুখ, যেগুলোতে দেখা যাচ্ছে যে রোগী স্বাভাবিক তার জীবনযাত্রার বা স্বাভাবিক কাজগুলোই করতে পারছে না, একদম শ্বাসকষ্ট অনেক বেশি হচ্ছে বা একদম কোনো কাজ করলে অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, এরকম ক্ষেত্রে যেমন অ্যাজমা, সিওপিডি এগুলো যখন খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, বা লাং ক্যান্সার, এরকম ক্ষেত্রে আমরা আসলে রক্ত দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এখন যদি আমরা লিভারের ব্যাপারে আসি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি যারা আক্রান্ত, জীবনে কোনো সময় যদি পজিটিভ থাকে বা একবার পজিটিভ হওয়ার পরেও ওনারা আর কখনোই রক্ত দিতে পারবেন না। তবে হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর কতদিন পর রক্ত দিতে পারবে সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনার মাঝখানে আসছি। লিভারের আরেকটি দীর্ঘমেয়াদী অসুখ আছে, যেমন আমরা বলি লিভার সিরোসিস, আমরা কম বেশি সবাই শুনেছি। তো এই লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তিদেরকে রক্ত দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এখন কিডনির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনির অসুখ বা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি, এই অসুখে যারা আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে রক্ত দিতে নিরুৎসাহিত করা হয়। এবং কিডনি রোগী যারা নিয়মিত ডায়ালাইসিসের উপর আছেন বা অন্য কোনো কারণে ডায়ালাইসিসের উপর আছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে রক্ত না দেওয়ার জন্য। এছাড়াও গর্ভবতী মা যারা এই মুহূর্তে গর্ভে সন্তান রয়েছে এবং সন্তান জন্মদানের পর প্রথম 6 মাস, অর্থাৎ যে সময়টাতে বাচ্চারা পুরোপুরি মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে রক্তদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। এছাড়াও মাসিক চলাকালীন সময়ে রক্ত দিতে নিরুৎসাহিত করা হয়। তবে জন্ম নিয়ন্ত্রণকারী ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি চলাকালীন অবস্থাতে রক্ত দেওয়া যাবে। আবার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমরা হয়তো আগে ওইভাবে আমাদের ফোকাসে ছিল না বা আমরা ওইভাবে জানতাম না, কিন্তু বর্তমানে রক্ত পরিসঞ্চালন বিভাগের বিশেষজ্ঞ যারা আছেন তারা জিনিসটা আমাদের নজরে এনেছেন। সেটি হচ্ছে যে পরিবারের রক্ত সম্পর্কের কাউকে রক্ত দেওয়ার ক্ষেত্রে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে একটা বিরল একটা অসুখ আছে যেটাতে খুব খারাপ কিছু পরিণতি আসতে পারে। এটা আসলে বিরল হওয়ার পার্সেন্টেজ খুবই কম, যেমন হচ্ছে 1 থেকে 2%। এখন আমরা পর্যায়ক্রমে কিছু সাধারণ কন্ডিশনের কথা বলবো, যেগুলো হচ্ছে সুস্থ হওয়া সাপেক্ষে রক্তদান করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা আসি, যদি কারো শরীরে জ্বর থাকে তবে তিনি কি রক্ত দিতে পারবেন কিনা। শরীরের তাপমাত্রা যদি কোনো ক্রমে 99.5 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে রক্ত দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। জ্বর পুরোপুরি সুস্থ হওয়ার পর, যখন একদম পুরোপুরি উনি ভালো ফিল করবেন এবং আর কোনো জ্বর থাকবে না, সেই অবস্থাতে তিনি তখন রক্ত দিতে পারবেন।
এখন আরেকটা কন্ডিশন এই ধরনের হচ্ছে সর্দি কাশি থাকলে কি করবেন? সর্দি কাশির ক্ষেত্রে বলা হচ্ছে যদি কারো সর্দি কাশি থাকে এবং সেই সাথে গাটা একটু গরম গরম ভাব আসছে বা হচ্ছে কফ, কাশির সাথে কফ বের হচ্ছে, তো এই ধরনের ক্ষেত্রে বলা হয় যে পুরোপুরি সুস্থ হওয়ার পর রক্ত দিতে বলা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যিনি রক্ত দেবেন তার যদি ডায়রিয়া থাকে, তখন সেক্ষেত্রে রক্ত দিতে নিষেধ করা হয়। ডায়রিয়া থেকে পুরোপুরি সুস্থ হওয়ার পর, অর্থাৎ 3 দিন বা 4 দিন পর রক্ত দিতে উৎসাহিত করা হয়। আবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে যদি আমরা এখন আসবো, সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক চলা অবস্থাতে কি রক্ত দেওয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে বলা হয় যে অ্যান্টিবায়োটিক চলমান অবস্থাতে রক্ত দিতে নিরুৎসাহিত করা হয়। মুখে খাওয়ার যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো শেষ করার পর 1 দিন বা 2 দিন গ্যাপ দেওয়ার পর থেকে রক্ত দিতে পারবেন। তবে শিরাপথে যদি কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া হয়, সেক্ষেত্রে সর্বশেষ ইনজেকশন যেদিন নেওয়া হয়েছে তার থেকে 2 সপ্তাহ পর রক্ত দিতে বলা হয়। এখন আমরা অনেকেই শুনেছি যে প্রেশার, ডায়াবেটিস থাকলে রক্ত দেওয়া যায় না। এটা আসলে একটা ভুল ধারণা। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে এবং তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং ওষুধের মাধ্যমে যদি প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু রক্ত দেওয়া যায়, এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম। এখন প্রেশারের ক্ষেত্রে যদি বলি আমরা, যে কারো যদি সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের যে রক্তচাপ যেটি আছে সেটি যদি 180 মিলিমিটার মার্কারির কম থাকে, তাহলে কিন্তু তিনি রক্ত দিতে পারবেন। আবার নিচের যে ব্লাড প্রেশার বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটি আছে মান, সেটি যদি দেখা যায় যে 100 মিলিমিটার মার্কারের নিচে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তিনি উচ্চ রক্তচাপ থাকার পরেও রক্ত দিতে পারছেন। আর ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম কথা, যেমন একজন রোগী মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন বা হচ্ছে ইনসুলিন নেওয়ার পর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, তাহলে হচ্ছে তিনি রক্ত দিতে পারবেন। নিয়ন্ত্রণে বলতে বলা হচ্ছে 10 থেকে 12 মিলিমোল যদি থাকে সুগারের মাত্রা, তখন কিন্তু এইভাবে রক্ত দেওয়া যাচ্ছে, এতে কিন্তু কোনো ক্ষতির কিছু নেই। তবে এই ক্ষেত্রে উৎসাহিত করা হয় যে রক্ত দেওয়ার আগে ডায়াবেটিসের রোগী যিনি আছেন তাকে কিছু একটা খেয়ে তারপর রক্ত দিতে বলা হয়। এখন আমরা দেখব যে কিছু কমন অসুখ আছে যেগুলোর ক্ষেত্রে কখন রক্ত দেওয়া যাবে, সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে দেখব। তো প্রথমে আমরা আসি যে ডেঙ্গুর সিজন চলছে। তো ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যদি হিসাব করা হয় যে একজন ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি কত দিন পর থেকে রক্ত দিতে পারবেন? তো তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর 28 দিন পর থেকে তিনি রক্ত দিতে পারবেন। আবার একজন করোনা আক্রান্ত ব্যক্তি কতদিন পর দিতে পারবেন? সেক্ষেত্রে বলা হয় যে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ এবং RT-PCR পরীক্ষা যেটি আছে সেটি নেগেটিভ হওয়ার পর 28 দিন পর থেকে তিনিও কিন্তু রক্ত দিতে পারবেন। আবার জিকা ভাইরাসে আক্রান্ত, যেটি আমাদের দেশে খুব কম পাওয়া যাচ্ছে বা যেটা শুনছি আমরা, তো জিকা ভাইরাসের ক্ষেত্রে আমরা বলি যে 3 মাস পর থেকে তিনি রক্ত দিতে পারবেন। তো চিকেন পক্সে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, তো চিকেন পক্স থেকে সুস্থ হওয়ার 1 মাস পর থেকে তিনি রক্ত দিতে পারবেন। আরও কিছু অসুখের কথা যদি আমরা চিন্তা করি, যেমন হেপাটাইটিস বি বা সি, আমরা আবারও বলছি, হেপাটাইটিস বি বা সি রোগে আক্রান্ত ব্যক্তি কখনোই জীবনে কোনোদিন রক্ত দিতে পারবেন না। তবে হেপাটাইটিস এ অথবা হেপাটাইটিস ই রোগে যারা আক্রান্ত, তারা পরিপূর্ণ সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে 6 মাস পরে রক্ত দেওয়ার কথা বিবেচনা করতে পারেন, জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে। আরও কিছু ইনফেকশনের কথা যদি চিন্তা করি, যেমন হচ্ছে টাইফয়েডে আক্রান্ত কোনো ব্যক্তি চিকিৎসা নেওয়ার পর পরিপূর্ণ সুস্থ হওয়ার 12 মাস পর থেকে বলা হচ্ছে যে তিনি রক্ত দিতে পারবেন। এখন ম্যালেরিয়ার ক্ষেত্রে বলা হয় যে তিনি যদি সুস্থ হওয়ার পর এবং পরিপূর্ণ চিকিৎসা শেষ হওয়ার পর 3 বছর পর থেকে রক্ত দিতে বলা হয়। বা এমনকি কেউ যদি কোনো ম্যালেরিয়া এন্ডেমিক জোনে গিয়েছেন ভ্রমণে, যেমন পার্বত্য এলাকায় যখন ম্যালেরিয়ার সিজন চলছে বা যখন ম্যালেরিয়া রোগী প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, ওরকম একটা সময় যদি ওইরকম কোনো একটা জায়গা থেকে ভ্রমণে এসেছেন, তারপর তার জ্বর থাকলো বা না থাকলো, বা ওই ধরনের কোনো ম্যালেরিয়া ধরা হোক বা না হোক, এই ক্ষেত্রেও বলা হয় তিনি 3 মাস অপেক্ষা করে তারপর রক্ত দিবেন। এটা সাবধানতার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ অসুখের কথা যদি আমরা চিন্তা করি, যেমন টিউবারকুলোসিস বা টিবি রোগের ক্ষেত্রে কি নিয়ম? টিবি রোগের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে টিবির অসুখ আছে বর্তমানে বা অ্যাক্টিভ টিবি আছে কোনো রোগীর, ইনফেকশন চলছে অথবা রোগী চিকিৎসাধীন আছেন, এই অবস্থাতে তাকে রক্ত দিতে নিরুৎসাহিত করা হয়। তো তিনি পরিপূর্ণভাবে চিকিৎসা শেষ করার পর এবং সুস্থ ডিক্লেয়ার্ড হওয়ার পর চিকিৎসকের পরামর্শক্রমে পরবর্তীতে কোনো একটা সময়, সেটা 6 মাস বা 1 বছর পর, তখন থেকে তিনি রক্ত দেওয়ার কথা বিবেচনায় আনতে পারেন, তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শক্রমে এবং শারীরিক ফিটনেসের শর্ত মেনে। আবার এই প্রসঙ্গে যদি আসে আরেকটা ব্যাপার চলে আসে, সেটি হচ্ছে যে তো এই BCG ভ্যাকসিন নেওয়ার মোটামুটি 1 মাস পর থেকে রক্ত দেওয়ার কথা পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এখন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে রক্তদাতা নিজেই যদি কোনো কারণে বা কোনো অসুস্থতার কারণে অন্যের কাছ থেকে আগে রক্ত নিয়েছেন, আগে নিজের শরীরে রক্ত নিয়েছেন, তো তিনি কতদিনের মধ্যে আবার অন্যের কারো প্রয়োজনে রক্ত দিতে পারবেন? এই ক্ষেত্রে বলা হয়ে থাকে সবচেয়ে সেফ হচ্ছে যে 1 বছরের মধ্যে তিনি আর রক্ত না দিতে বলা হয়। তো আবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন যিনি রক্তদাতা তিনি যদি ইতিমধ্যে বাইরের কোনো দেশে থাকা ছিলেন এবং সেখানে তিনি নিজের শরীরে রক্ত নিয়েছেন, যেমন ওই দেশগুলোর মধ্যে যদি বলা হয়ে থাকে যেমন ইংল্যান্ড, তারপর হচ্ছে স্কটল্যান্ড, তারপর হচ্ছে আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে ওয়েলস। তবে এই সকল দেশের ক্ষেত্রে রক্তবাহিত কিছু বিরল অসুখ রয়েছে যেগুলো কিন্তু রক্তদানের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে বলা হচ্ছে সাবধানতা, বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য। আবার কিছু বিশেষ অসুখের কথায় যদি আসি, যেমন মানসিকভাবে অসুস্থ যদি কোনো ব্যক্তি থাকেন, যেমন তিনি চিকিৎসাধীন আছেন, যেমন হচ্ছে সিজোফ্রেনিয়া বা এই ধরনের কোনো অসুখ বা মুড ডিসঅর্ডার যেগুলো আছে, এবং সেগুলোর জন্য তিনি নিয়মিত কোনো ওষুধের উপর আছেন, তবে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে রক্ত দিতে একটু নিরুৎসাহিত করা হয়। আবার খিঁচুনি রোগী যারা আছেন বা এপিলেপসি যারা আছেন, এপিলেপসির চিকিৎসা যারা পাচ্ছেন বা চলমান আছে, ওষুধের উপর আছেন, তাদের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে রক্ত দিতে নিরুৎসাহিত করা হয়। এখন কিছু ওষুধ আছে যারা হচ্ছে দীর্ঘমেয়াদী বা খাচ্ছেন বা সেবন করছেন, এরকম যদি কোনো ওষুধ আবার কিছু কিছু বিশেষ অসুখের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর কথায় যদি আমরা আসি, যেমন হচ্ছে হার্টের রোগী যারা দীর্ঘমেয়াদী হচ্ছে বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন দীর্ঘমেয়াদী হার্টের সুরক্ষার জন্য, বা রক্ত পাতলা করার কিছু ওষুধ আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট বলে থাকি আমরা, তো সেই ধরনের ওষুধ চলমান থাকলে তার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে কোন গ্রুপের ওষুধ কতদিন পর রক্ত দেওয়া যাবে বা কোনটা বন্ধ রাখতে হবে, এগুলো কিছু ব্যাপার আছে যেগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা। আবার কিছু ওষুধ আছে যেগুলো খেলে একদম রক্ত দেওয়াই যাবে না, এই ধরনের ওষুধও আছে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচনা টপিকস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে উল্লেখ করতে পারেন। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।